নেই, হয়তো বই পড়লে কিছু কিছু জেনেছে। আজকের অনেক দর্শক যারা বিশেষ করে তরুণ কিশোর যারা আছে তাদের জন্য। জি ধন্যবাদ। আমি অত্যন্ত গর্বিত এবং সম্মানিত। আমরাও আপনাকে পেয়ে গর্বিত, সম্মানিত। আমি অত্যন্ত সম্মানিত যে আমাকে খুব সুন্দর করে আপনি আমাকে পরিচয় করিয়ে দিলেন। আমি এই দেশের নাগরিক হয়ে এবং বাঙালি জাতির একজন মানুষ হয়ে এই দেশের জন্ম পেয়ে আমি অত্যন্ত গর্বিত। আজকে এটা বিজয়ের মাস। এই মার্চ মাসেই আমার মনে পড়ে যে কিসে আমি উদ্বুদ্ধ হলাম, সে বঙ্গবন্ধুর কথা বলতেই হয়। সেই ৭ই মার্চের ভাষণে আমি হঠাৎ করে স্বাধীনতা যুদ্ধে যে আমি কখনো বাংলাদেশের স্বাধীনতায় এরকম একটা পরিস্থিতি ঘটবে সেটা আমি কোনোদিন চিন্তাও করি নাই। কিন্তু আমি অনেক দিন আগে থাকতে ফ্রান্সের থার্ড সাবমেরিনে আমরা সেটা হলো পিএনএস ম্যানগ্রো, সেটাকে আমরা আনতে গিয়েছিলাম। যে আমরা অলরেডি আমার ট্রেনিং অলরেডি শেষ ছিল। জি, আপনি ৭১ সালের কথা বলছেন, যে মার্চ মাসের যখন। হ্যাঁ, তখন আমরা অলরেডি আমি 70 থেকেই অলরেডি ফ্রান্সে ট্রেনিং নিয়েছিলেন। আমরা তখন ইনিশিয়াল ট্রেনিং এর পরে আমরা উই ওয়ার টেকিং ওভার এন্ড টেকেন ওভার দি সাবমেরিন। 71 এ 1 এপ্রিল আমরা সেই চলে যাব। 8টা পোর্ট আমরা টাচ করব অন আওয়ার ওয়ে ফ্রম তোলন। ঠিক এর পূর্ব থেকে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা কিছুটা উপলব্ধি আমরা কেউ কেউ ট্রানজিস্টরের মাধ্যমে, ভয়েস অফ আমেরিকা, বিবিসি আর টেলিভিশনের মাধ্যমে সামান্য, বাট সারাক্ষণ না। যেমন সাবমেরিনে আমাদের তখন কোনো সাবমেরিনে টিভি ছিল না, কিন্তু আমরা যখন শোরে আসতাম, আমাদের অ্যাকোমোডেশনে আসতাম, তখন হয়তো ওই আপনার অ্যান্টি রুম অথবা ইয়োর ড্রয়িং রুম যাই বলি, টিভি রুম আমরা তখন দেখতে পেতাম। ৭ই মার্চের ভাষণটা আমি দেখেছি এই পল্টন ময়দানে রেস করছে এবং সেটা আমার মনে পড়ে সেই সাদা শাড়ির একদম মানে ফুললি মেয়েদের হাতে লাঠি আর মানুষ আর মানুষ, বঙ্গবন্ধুর সেই ব্ল্যাক জ্যাকেটটা, আর পেছনে যে উনার যে খুবই মনে হয় যেন খুব সাহসী যে একজন খুব পরিচিত। পরবর্তীতে আমরা দেখতাম এই কয়েকজনকে আমার খুব বিশেষ করে মনে পড়ছে। অন্যান্যদেরকে তো চিন্তামই না, বঙ্গবন্ধুর সাথেও তো আমার কোনো কানেকশন ছিল না, কোনো যোগাযোগ ছিল না। হ্যাঁ, আশাটা যদি বলেন খুব সংক্ষেপে, আমরা তখন মূল আলোচনায় চলে যাব। আশাটা হলো নৌবাহিনী গঠনের কমান্ডো। হ্যাঁ, এই ক্ষেত্রে ৭ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে যাওয়ার পরবর্তীতে আপনার নন কোঅপারেশন মুভমেন্ট গুলো চলছিল। জি, ২৬ মার্চের থেকে যদি আপনি শুরু করেন, এবং সেখানে আবার ফাঁকে ফাঁকে আপনার আব্দুল জব্বারের যে গান ছিল, এগুলো কিন্তু আমরা বিবিসি এবং ভয়েস অফ আমেরিকাতে শুনতে পেতাম। সালাম সালাম হাজার সালাম, এই সকল। সো ২৫ মার্চ যখন আপনার ক্র্যাকডাউনটা হলো, যে ট্যাঙ্ক চালিয়ে দিল নিরীহ মানুষদের উপরে, এই ঢাকা ইউনিভার্সিটির উপরে পলাশীতে, তখন এটা খুব স্ট্রাইক করলো। এবং পরবর্তী সকালে ২৬ মার্চ লা মন্ডে একটা নিউজ পেপার আছে ফ্রান্সের, ওটাতে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ হ্যাজ ডিক্লেয়ার্ড পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইন এ ক্ল্যান্ডেস্টাইন রেডিও। এখন এত বছর পরে ভালোভাবে জানতে পারছি বঙ্গবন্ধু ২৬ মার্চই কাউকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন এবং উনি সেটা ট্রান্সমিটারের মাধ্যমে গোপন ভাবে সেটাকে শাসন করলেন। তারপরে আপনারা একত্রিত হলেন। এটাতে আমরা তখন ডিসিশন নিলাম, কিন্তু সবাইকে তো একসাথে আমি আলাপ করতে পারি না, কারণ এটা তো মিউটিনি। এটা তো একটা, আমি তো একটা সার্ভিসের আন্ডার ওথ ছিলাম, তাও আবার আমি একটা সাবমেরিন থেকে বেরিয়ে আসতেছি। ইট ওয়াজ এ সোফিস্টিকেটেড অ্যান্ড ভেরি গুড সাবমেরিন, যেটা নাকি ক্যাশ টাকা দিয়ে পাকিস্তান কিনছে। সেরকম তিনটা কেনার জন্য তারা টাকা দিয়েছে। আমরা ছিলাম থার্ড ওয়ানে, এবং এক একটা সাবমেরিনে তখন ছিল আমরা 45-এর 13 জন বাঙালি ছিলাম। 13 জন বাঙালিতে আমি 9 জনকে, ইনিশিয়ালি 10 জন ভেবেছিলাম, একজন বলল নো, আর 9 জনকে নিয়ে বেরোলাম।
কিন্তু সবাইকে তো আর বলি নাই যে তারপরে শেষ পর্যন্ত আপনারা আসলেন 8 জন। ওই একজন ছিল, এই 8 জন থেকে আপনারা গঠন করলেন যে তখন মুক্তি বাহিনী নৌ কমান্ডো ইউনিট। কারণ বাংলাদেশ যখন স্বাধীনতার ডাক আসে, বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন তো নৌবাহিনী ছিল না, বাংলাদেশ নৌবাহিনীর কিছুই ছিল না। সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ বাংলাদেশ। এখন আমি আসবো যে আপনি একজন সাবমেরিনার, আপনি যখন নৌবাহিনীতে কাজ করেছেন তখন সাবমেরিন ছিল না, এখন সাবমেরিন এসছে, আমাদের সম্ভাবনা কতটুকু কি, এই বিষয়টি যদি আপনি আলোকপাত করেন, আমরা মূল আলোচনায় চলে আসি। অবশ্যই এটা আজকে এই সাবমেরিন যে দুটো আসলো, নবযাত্রা এন্ড জয়যাত্রা, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য। কারণ সাবমেরিন এটা আমাদের একটা গৌরবের ব্যাপার। একটা ফোর্সের এই যে আমাদের তো ত্রিমাত্রিক হচ্ছিল না, কারণ আমাদের এই থার্ড ফোর্সটা হলো the most effective force, submarine, that you remain hidden in the water, nobody can detect you, nobody. That এই পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো সাবমেরিনকে ডিটেক্ট করতে পারে নাই, নাম্বার 1। নাম্বার 2, আমি যে পানির ভিতরে থেকে আমি যে কত বড় ডেটারেন্স এফেক্ট আমি দিব, জানাবো, প্রত্যেকেই এখন আমার এলাকায়, আমার এখানে উইদাউট পারমিশন অর ইজিলি এন্টার করবে, অথবা এটাকে এখানে একটা রুট হিসেবে ইউজ করবে, এটা সম্ভব হবে না। নাও এটা ইটসেলফ ইজ এ ভেরি, মানে বলা হয় যে একটি সাবমেরিন 10টি যুদ্ধ জাহাজের, শুধু 10টা না, এনি অ্যামাউন্ট অফ ওয়ার, the one submarine is good enough. আপনি এমন একটা ঘরের ভিতরে একটা সাপ থাকলে আপনি ভয় পাবেন না, আর এটা একটা সাবমেরিন, she carries torpedo, not only the mine, and each torpedo can hit the surface ship, it can hit the whether it's small or big, মানে লুকিয়ে থেকে সে মারবে, কিন্তু তাকে ধরতে পারবেন না। আপনারা তো নানান ধরনের অ্যান্টি সাবমেরিন ডিভাইসেস থাকবে, আপনারা তো সোনার থাকবে, অ্যান্টি ডিভাইসেস, যে আপনি ডেপথ চার্জ দিয়ে তাকে ধ্বংস করতে চেষ্টা করবেন, মাইন দিয়ে চেষ্টা করবেন, এমনকি টর্পেডো দিয়েও চেষ্টা করবে, কিন্তু তারপরেও এই পর্যন্ত কোনো সাবমেরিন দুর্ঘটনা ছাড়া আমার জানা মতে কোনো সাবমেরিন ধরা পড়ে নাই। যাক, আমাদের আজকে যে দুটো সাবমেরিন এসছে, আই এম ওয়ান অফ দি হ্যাপিয়েস্ট ম্যান। আমি তো শেখ হাসিনাকে অবশ্যই তাকে ফুল ক্রেডিট দেই, হোয়াট এ লাক শি ব্রট because of Bangabandhu. Bangabandhu was also a very strong leader, spiritual leader. নইলে তার বক্তৃতায় আমি মুগ্ধ হব কেন, তার বক্তৃতায় আমি এই মুক্তিযুদ্ধে আসার জন্য এই ডিসিশন নিব কেন। সো এই পরিকল্পনায় আমাদের স্বাধীনতার যুদ্ধ, আজকে আমরা শত্রুকে পরাজিত করতে পেরেছি, আমাদের উদ্দীপনায়, আমাদের চেষ্টায়, আমাদের জীবনের বিনিময়ে আমরা শত্রুর মোকাবিলা করে আজকে দেশকে স্বাধীন করেছি। সেই দেশ হয়তো একটু ধীরে ধীরে আমরা প্রকিউরমেন্টে এসছি, বাট ফাইনালি উই হ্যাভ কাম ফর দ্য সাবমেরিন প্রকিউরমেন্ট। ইট ইজ এ গ্রেট প্রাইড ফর দি এন্টায়ার নেশন, for the every individual, for every citizen of the country. We are a proud nation. We should be always together and remain together, be united, and the submarine is a force. It's nothing but a force. আমি একটু ডক্টর তারেক শামসুর রহমান আপনার কাছে আসি, যে এই সাবমেরিন বাংলাদেশ দুটি সাবমেরিন কিনলো, একটি বলা হচ্ছে যে চীন থেকে কিনেছে, বাংলাদেশের সাথে ভারতের খুব একটা চমৎকার সম্পর্ক আছে। এখন আবার বলা হচ্ছে এই সরকার চীনের সাথে সম্পর্ক আছে, ভারতের সাথে সম্পর্ক আছে, দুটি দেশের সাথে একটা ভারসাম্য বজায় রেখে চলছে। এই কৌশলটা নিয়ে মাঝে মধ্যে আপনারা হয়তো ক্লাসের লেকচারও দিয়ে থাকেন, কিভাবে বলবেন? না, আমরা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে যখন বিশ্লেষণ করি, তখন একটা কথা বলি যে বর্তমান প্রাইম মিনিস্টার, যিনি তার পররাষ্ট্র নীতির একটা উল্লেখযোগ্য অবদান হচ্ছে, তিনি দুটো বড় শক্তি, চীন এবং ভারত। আপনি জানেন যে চীন এখন বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি, ভারত এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি। এই দুটো শক্তিকে ব্যালেন্স করে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করছেন, এবং সেক্ষেত্রে তিনি
স্পষ্টভাবে কোন দিকের নির্ভরশীল না থেকে এই দেশটাকে তার জাতীয় স্বার্থের আলোকে তিনি পরিচালনা করছেন। আজকে উনি বলেছেন বক্তৃতায়, আমরা কারোর সাথে যুদ্ধে লিপ্ত হতে চাই না। আমাদের পররাষ্ট্রনীতির একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের যা যা প্রয়োজন আমরা তাই করব, এবং উনি তাই করছেন এবং তাই করছেন। আপনার নিশ্চয়ই স্মরণ আছে, উনি রাশিয়া থেকে মিগ বিমান পর্যন্ত এনেছিলেন আমাদের বিমান বাহিনীকে আরো আধুনিক করার জন্য। তিনি রাশিয়া থেকে আর্মসও কিনেছেন। আমরা বেসিক্যালি 1975 সালের পর থেকেই চীনের প্রতি এক ধরনের নির্ভরশীলতা আমাদের আছে, বিশেষ করে অস্ত্র কেনার খাতে, এবং আমাদের সেনাবাহিনী বেসিক্যালি বলা যেতে পারে আলোচনায় কিন্তু বলেছেন যে সেই মিগ বিমান বাহিনীকে সেই মিগ বিমান কিনে দেওয়ার জন্য পরবর্তীতে আবার আমাকে মামলায় জড়ানো হয়েছে। হ্যাঁ, 8টি মিগ বিমান উনি কিনেছিলেন। তো এখন তার পারপাসটা আমি বুঝি যে তিনি স্পষ্টভাবেই চান যে বাংলাদেশের ডিফেন্স ফোর্সেস, বেশ পার্টিকুলারলি সেনাবাহিনী এবং এয়ারফোর্স, এবং এখন যুক্ত হলো নেভি, একটা বড় অবদান রাখবে। এবং দেখেন, একটা জিনিস কিন্তু স্পষ্ট, তার এই নীতির কারণে কিন্তু আমরা দেখি বহির্বিশ্বে পিস কিপিং অপারেশনসে বাংলাদেশ এখন খুব একটা নামি দামি দেশ হিসাবে পরিচিত পেয়েছে। এবং একাধিক মার্কিন প্রেসিডেন্ট, আমি যদি কোট করতে পারি, তারা বলেছেন বাংলাদেশের এই পিস কিপিং অপারেশনসে একটা কন্ট্রিবিউশন যেটা ওয়ার্ল্ড পিচে করছে, তাতে করে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে তারা। ফলে আপনি অনেক পৃথিবীর আফ্রিকাতে অনেক দেশে দেখবেন যে বাংলাদেশ নামটাই পরিচিত হয়েছে পিস কিপিং অপারেশনসের মধ্যে। তো সেখানে কিন্তু শুধুমাত্র সেনাবাহিনী যাচ্ছে না, নেভিও যাচ্ছে। আমি আপনাকে দুটো এক্সাম্পল বলি। বিএনএস ওসমান এবং বিএনএস মধুমতি, তারা পিস কিপিং অপারেশনসে লেবাননে ডিপ্লয় হয়েছিল। ফলে এই যে আমাদের তিনটি বাহিনী, আর্মি, নেভি এবং এয়ারফোর্স, তারা কিন্তু কন্ট্রিবিউট রাখছে। এবং নেভির ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, আমি আন্তর্জাতিক সম্পর্কে একজন ছাত্র হিসাবে বলতে পারি যে গুরুত্বটা অনেকগুলো কারণের জন্য। একটা কারণ হচ্ছে যে আমরা এখন আমাদের সীমানা নির্ধারিত, প্রায় 1,36,000 বর্গ কিলোমিটার সমুদ্র আমাদের বাংলাদেশের সমুদ্রে। এবং সমুদ্র হচ্ছে 21 শতকের আপনার অন্যতম ন্যাচারাল রিসোর্স, যেখান থেকে আপনি পাবেন তেল, গ্যাস তো কমন, আমরা বলি ডিপসিতে তেল আসে, গ্যাস আছে, কিন্তু তারপরও ডিপসিতে যে মিনারেলস আছে সেগুলো যদি আমরা এক্সপ্লোর করতে পারি এবং সেগুলো যদি আমরা প্রোটেক্ট করতে পারি, এবং এই প্রোটেকশনের জন্য আমাদের নেভি দরকার, শক্তিশালী নেভি দরকার। কারণ এবং আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের গভীর সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে যায় থাইল্যান্ডের জেলেরা। মিয়ানমারের জেলেরা 7 জন, গত সপ্তাহে আমি দেখলাম তাদের 7 জন জেলেকে তারা ধরে নিয়ে গেছেন মায়ানমারের নেভি। ফলে আমাদের সীমান্ত, আমাদের বহিঃসমুদ্র, এটা তার প্রোটেকশনের জন্য, তার সিকিউরিটির জন্য আমাদের দরকার। সেটাই প্রাইম মিনিস্টার নাইবের কাছে আসছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মেরিটাইমের, উনি বলছিলেন, জনাব খুরশিদ, উনি বলছিলেন যে একটি পত্রিকার আলোচনাতে আমি দেখছিলাম যে আমাদের $24 ট্রিলিয়ন সম্পদ আমাদের এখন সম্ভাবনা আছে, সেখান থেকে আমরা আহরণ হয়তো করতে পারছি 2.5 ট্রিলিয়ন বা তার চেয়ে কম বেশি এরকম। তো বিশাল সম্ভাবনা আমাদের আছে, কিন্তু আমরা পারছি না। এবং উনি এটাও বলেছিলেন যে আমাদের জাহাজগুলো 60 নটিক্যাল, মানে 60 নটিক্যালের বাইরে যেতেই পারে না, যেখানে সামনে আরো অনেক পড়ে আছে, ডিপসিতে যেতেই পারে না। তো বিশাল সম্ভাবনা আমাদের খুলে যাচ্ছে, এটাই এক্স্যাক্টলি। আসলে আমাদের এই সাবমেরিন তো ওই 60 নটিক্যাল মাইল পরেই তার কাজ শুরু, মানে আমাদের অন্য শিপগুলির যেখানে সামর্থ্য শেষ, একটু ওভারল্যাপ আছে, বাকিটা হলো ইয়ে। আমি এখানে লোভ সামলাতে পারছি না, আমি বলি প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে দুটো বাক্য উনি বলছেন, আপনি অনেকখানি বলেছেন এটার, যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের যা যা প্রয়োজনীয় তা আমরা সংগ্রহ করব, এবং এরপরে আবার অ্যাড করেছেন এগুলি হচ্ছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। কারেক্ট। আমরা কারোর সাথে যুদ্ধ করব না। আবার এটাও বলেছেন যে আমাদের এখানে কারো বেস করার মতো না। আমি এটা আসছি জুবাইর, আমি জাস্ট একটা বাক্য, আমরা কারোর সাথে যুদ্ধে লিপ্ত হতে চাই না, দেশকে হামলা করব এরকম কোনো ঘাঁটি আমাদের থাকতে দেব না। কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে তাহলে আমরা যেন তাদেরকে সমুচিত জবাব দিতে পারি, সেই প্রস্তুতি আমাদের সব সময় থাকবে। এই কথা বলে তারপরে আবার বলছেন যে আমাদের ভূখণ্ড ব্যবহার করে কাউকে সুবিধা দেওয়া হবে না, সন্ত্রাস করতেও দেওয়া হবে না, এটাকে অপব্যবহার করতে দেওয়া হবে না। ওই যে আমরা আলোচনা করলাম,
এখানে তারেক শামসুর রহমান বলেছেন যে রাশিয়া চীন এবং ভারতের সঙ্গে ব্যালেন্স, আসলে কিন্তু এতটা কম না। শেখ হাসিনা আন্ডার হার লিডারশিপ বাংলাদেশকে পৃথিবীর সকল পরাশক্তির সাথে ব্যালেন্সিং এ লিপ্ত। আপনি ইউএস এর কথা ভুলে যাচ্ছেন কেন? আপনি রাশিয়ার কথা ভুলে যাচ্ছেন কেন? সো রাশিয়া, চায়না, আমাদের কাছাকাছি ভারত সবচেয়ে নিকটতম হিসেবে, এবং আমেরিকা, প্রত্যেকের সাথে কারোর সাথে খারাপ সম্পর্ক করার ইচ্ছা নাই, কিন্তু প্রত্যেকের সাথেই তার যে মর্যাদার সাথে মানে সম্পর্ক রাখার এবং বন্ধুত্বপূর্ণ রাখার, ব্যালেন্সিং করে রাখার এই চেষ্টাটা কিন্তু শেখ হাসিনার মধ্যে আছে। এত অনবদ্য ভাবে উনি করতে পারছেন না। আমি ভয় পাই যে কতক্ষণ এই ব্যালেন্স রাখা যাবে, কারণ তারা কখনো না কখনো যদি কিছুটা করে। তো আমি এইটুকু বলে বলছি যে আমাদের এই যে সাবমেরিনের ক্যাপাবিলিটি, এটা কিন্তু এটা আমাদের, ওনার ওই বাক্যটা যে এটা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এই জন্য আমি না খুব ছোট করে খুঁজছিলাম, আমি বাংলা শব্দটাই খুঁজে পাই না। এই যে আমরা নাকের কি বলে, নাকফুল সবচেয়ে ছোট। দেখেন, যে মানুষটার একবেলা খাবারেরও ব্যবস্থা নাই, বাঙালি সেই নারীর, বিবাহিত নারীর বিশেষ করে, অন্তত এইটুকু সোনার জিনিস থাকে, এটা তার নারীত্বের প্রতীক। সে তার সব কিছু দিয়ে দিতে চায়, এইটা সে দিতে চায় না। আমরা অনেক সময় এনজিওদের নিষ্ঠুরতার কথা শুনি যে নাকের ওই নাকফুলটাও খুলে নিয়ে যায়, ওইটা নিষ্ঠুরতার অর্থে। তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের কিন্তু উনি যখন কাজগুলি করছেন, এই নৌবাহিনীকে দ্বিমাত্রিকও কিন্তু উনি করেছেন। প্রাইভেট আলোচনায় বলছিলেন যে বিএনএস বঙ্গবন্ধুও উনি প্রকিউর করেন, তার জন্যও মামলা হয়, এবং শুধু মামলা হয় না, অন্য সরকারের আমলে এটাকে ডিকমিশন করে ফেলে রাখা হয়, এবং এখন আবার ত্রিমাত্রিকও তার হাত দিয়ে হলো। সুতরাং এইটা করা, এবং এটা কিন্তু শুধু আমাদের সশস্ত্র বাহিনীর সামর্থ্য বৃদ্ধি না, বাংলাদেশের ওভারঅল সামর্থ্য বৃদ্ধি। আপনি কিন্তু একটু চিন্তা করেন না যে আমরা যখন এই অতলান্তে সাবমেরিন পেলাম, আমরা কিন্তু ওই আকাশে পাচ্ছি বঙ্গবন্ধু স্যাটেলাইট, অন্তরিক্ষে বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলীর নিচ দিয়ে হবে টানেল, ঢাকা শহরে চলবে স্কাই ট্রেন বা মেট্রো যেটাকে বলি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওইদিকে হচ্ছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মানে আমাদের প্রজেক্টগুলি দেখেন, আমরা নিজেরা পদ্মা ব্রিজ করছি, আমরা ডিপসি পোর্ট নিয়ে ভাবছি, বাংলাদেশের সর্ববৃহৎ নৌঘাটি। যে আপনি ডিপসি পোর্ট নিয়ে আসবো আমি ওনার কাছে, তার আগে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নেই। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন বলছি নওগাঁ থেকে। জি বলেন। জি, আমার সম্মানিত তিনজন আলোচকের কাছে প্রশ্ন, বিশেষ করে জনাব এ.ডব্লিউ চৌধুরী, উনি সবার কাছে এটি প্রশ্ন যে সাবমেরিন গুলো কেনা হলো, এগুলি মূলত আপনারা বলছেন বা আমরা যতটুকু জেনেছি যে প্রতিরক্ষার কাজে লাগানোর জন্য। তো আমার প্রশ্নটা এই জায়গায় যে শুধু প্রতিরক্ষার জন্য ওটা কাজে না লাগিয়ে, যেমন অন্যান্য ধরেন আমাদের লঞ্চ ডুবি বা জাহাজ ডুবি হয়, এগুলা অনুসন্ধানের জন্য বা অন্যান্য সামুদ্রিক সম্পদ আহরণের জন্য, এবং সার্বিকভাবে আমরা যতটা দেখেছি যে নৌবাহিনী সাধারণ মানুষের দুর্যোগে অতটা সেনাবাহিনীর মতো অতটা কাজে লাগছে না। তো এই সাবমেরিনটার মাধ্যমে এই জাতীয় সমস্যাগুলো সলভ করার মাধ্যমে তারা কি? ধন্যবাদ আপনাকে। প্রথমে সাবমেরিনের ফাংশনটা আমাদের বুঝতে হবে, যে আর সাথে সাথে আমি নাইমের মুখের থেকে যে কথাটা নিয়ে নিলাম, গভীর সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দরের কাজ আমরা করার চলছে। গভীর সমুদ্র বন্দরে যখন প্রচুর বিদেশি জাহাজ আসবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এখন তো মানে গভীর সমুদ্র বন্দর মানে হচ্ছে আমাদের সিঙ্গাপুরের মতো জাহাজ আসবে, নিরাপত্তা নিশ্চিত করা। সেই ক্ষেত্রে আমাদের সাবমেরিনের ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে যদি বলেন। বিশেষ করে ওই সকল ক্ষেত্রেই, নিরাপত্তার ক্ষেত্রেই সাবমেরিন গুলো বিশেষ বিশেষ ভূমিকা রাখবে। অন্যান্য যে চিন্তা ভাবনা দর্শকের কথাটাও আপনি বলে দেন, যে মানে যেটা নিয়ে চিন্তা ভাবনা করছে, সেটা সব ক্ষেত্রে তো সাবমেরিনকে ব্যবহার করা যাবে না। লঞ্চ মশা মারতে কামান দাগার মতো যাবে না, মশা মারতে কামান দাগার মতো যাবেও না সাবমেরিন সেখানে। প্রত্যেকটা জিনিসেরই ব্যবহারের একটা নির্ধারিত আপনার ক্রাইটেরিয়াস and then the policies are already laid down.
তো ঠিক সেই হিসাবে এটা ঠিক সাবমেরিনের ব্যবহার, যেমন নাইম ভাই ঠিকই বলেছেন, আমাদের ক্ষেত্রে বিয়ন্ড 70 মাইলস, সে ফর ইনস্ট্যান্স কক্সবাজার and then onward, অথবা সেই এলিফ্যান্ট পয়েন্ট এন্ড অনওয়ার্ড, আপনার এটাতে বিশাল এবং বিশেষ বিশেষ ভূমিকা রাখবে। এটা যে আমরা যদি ওখানে জাস্ট দাঁড়িয়েও থাকি তবু এখন আমি তো বলেই দিলাম প্রথমে, আজকে থেকে এই যে যখনই আমি এখন সমুদ্রে যাই আর না যাই, যদি কেউ না দেখে, আমাদের দুটো সাবমেরিন, কিন্তু কোথাও না কোথাও যদি দেখে আমি হাইড আউট, কিন্তু আমার খোঁজ পাচ্ছে না, মানে সিটেই গেলাম না, কিন্তু আমি জাস্ট বেসে কোথাও লুকিয়ে আছি, কেউ জানে না, তারপরেও সে ভয় পাবে যে এটা হয়তো সেন্ট মার্টিনস এর ওখানে পেট্রোলিং করছে, অথবা এটা হয়তো সেই সোয়াচ অফ নো গ্রাউন্ড আপ টু হিরন পয়েন্ট, অত সে এটা জাস্ট ক্রিস ক্রসিং করছে দুইজনে মিলে। এই নিউজটা হোল ওয়ার্ল্ডকে কিন্তু কিছুটা আপনার অ্যালার্ট করে রাখবে। আর যে নাকি এটাকে ভঙ্গ করতে চাইবে, যেমন ফর ইনস্ট্যান্স দি ট্রলার, এককালে আমাদের যখন কোনো জাহাজ ছিল না তখন 10টা 11টা ট্রলার পর্যন্ত আমরা, কিন্তু যখন দিনে দিনে যখন আমাদের পদ্মা পলাশের জায়গায় তখন এগুলো আসতো, কিন্তু এখন যখন ধাপে ধাপে আমরা আলী হায়দার, আবু বকর, ওমর ফারুক ফ্রিগেট গুলো আসলো, তখন কিন্তু এই থাই ট্রলার আসা, কারণ আমরাও গোলা বারুদ দিয়ে ওদেরকে মাছ টাস পর্যন্ত উড়িয়ে দিয়েছি, আমি নিজেই সমুদ্রে ছিল। এখন আর ওই থাই ট্রলার আসে না। ওরা কি বলতো যে আমরা 11টা থাই ট্রলার যদি 10টাও ধরা পড়ে, একটা যদি কোনো রকমে যেতে পারি, ইটস গুড এনাফ। তাহলে কি গুড এনাফ, মানে ওই কিরকম সম্পদ, এক একটা ওই গ্রিন লবস্টার গুলো নিয়ে যেত, পুরো 5টা হোল্ডার ফুল একদম লোড করে, তারা সেটার এক একটা কি পরিমাণ মূল্য হতো এবার চিন্তা করেন। এখন আর সেটা হচ্ছে না। আর এখন তো সাবমেরিন যখন এসছে, এখন তো এগুলো তো প্রশ্নই আসে না। এখন আমাদের সাবমেরিন হলো আমাদের, ইটস এ প্রেস্টিজিয়াস নেশন, উই মাস্ট have why submarine, more submarine এবং more equipments, more aircrafts and more ships। আমাদেরও কেন, আমাদের হতে পারে না? যদি অন্যরা কেন, আমি এত ভারসাম্যের কথা আমরা শান্তি চাই, শান্তিবাদী দেশ, যুদ্ধ আমরা চাই না, কিন্তু আমার সম্পদ অন্যরা খেয়ে যাবে, এই খাওয়াটা বন্ধ করার জন্য আমাদের যেটা বলেছেন। কিন্তু আমি ডক্টর তারেক শামসুর রহমান আপনার কাছে আসি, যে আমাদের এই আমিও খেয়াল করেছি, আপনিও নিশ্চয়ই আর বেশি, আমরা কথা হচ্ছিল যে আমাদের এই সাবমেরিন সংগ্রহ নিয়ে ভারতের পত্রপত্রিকার ওয়েব অনলাইন গুলিতে লেখালেখিটা ঠিক একটু অন্যরকম, যে বাংলাদেশ এটা ঠিক করেনি, এটা উচিত হয়নি। ধরেন এখন মানে বাস্তবতা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে তো আমাদের যথেষ্ট সম্পর্কের উন্নতি হয়েছে, এবং আমরা ভারতের অনেক চাহিদা আমরা পূরণ করেছি। এখন এই যে বিষয়গুলো ভারতের স্কলারদের অনেক লেখা, আপনি ঠিকই বলেছেন, আমিও এটা পড়েছি অনলাইনে, তাদের অনেকের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। তারা মনে করছে যে হয়তো ইন লং রান এই সাবমেরিনের বলয় থেকে চীন বাংলাদেশ একটা অ্যালায়েন্স হয়ে হয়তো ভারতকে এনসার্কেল করে ফেলবে। আমরা আমাদের টার্মিনোলজিতে বলি এনসার্কেলমেন্ট, এটা একটা দেশকে যখন ঘিরে ফেলার একটা প্রবণতা, চীনের আধিপত্য, এটা এরকম একটা ভারত যেটা কখনোই পছন্দ করবে না, এরকম একটা শঙ্কা তাদের মধ্যে সবসময় কাজ করে। এবং এই যে দুটো সাবমেরিন কেনার পরেও তাদের এই শঙ্কাটা আমি দেখেছি। কিন্তু আবার একই সাথে আমি আলাপ করছিলাম যে আমি ইন্ডিয়ান অনলাইন গুলোতে এরকম এসছে, বাংলাদেশ 25 বছরের প্রতিরক্ষা চুক্তিতে রাজি হচ্ছে না, হ্যাঁ, কিন্তু চীনের সাথে না, এটা চীনের সাথে আমি যে দৃষ্টিকোণ থেকে দেখি, চীনের সাথে সাবমেরিন কেনার অর্থটা হচ্ছে চীন সাবমেরিন তৈরি করে এবং তুলনামূলক বিচার অনেক সস্তা। আপনি যদি অন্য এক দেশ থেকে সাবমেরিন কেনেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যদি আপনি সাবমেরিন কেনেন, দ্যাট কস্ট ইউ লট অফ মানি, অনেক বেশি পয়সা হবে। সেই তুলনায় চীনের সাবমেরিন সস্তা এবং টেকনোলজিক্যালি সফিস্টিকেটেড। ফলে এটা আমি মনে করি আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে যে আমাদের নেভিকে উন্নত করতে হবে, বিকজ আমরা 21 শতকে সমুদ্রই হচ্ছে আপনার সম্পদ, ব্লু ইকোনমি হচ্ছে আপনার সম্পদ, যেখান থেকে আপনার
তেল আহরণ করতে হবে, গ্যাস আহরণ করতে হবে, মিনারেল আহরণ করতে হবে, এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনার তৈরি করতে হবে। এটা একমাত্র সম্ভব সি থেকে। এখন এই সিটকে আমাদের প্রোটেকশন দেওয়া দরকার, এবং সেই প্রোটেকশনের জন্যই আমাদের এই সাবমেরিনটা কেনা। এবং সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম, ভারতের এক ধরনের আতঙ্ক আছে, কিন্তু আমার বিশ্বাস তারা উপলব্ধি করতে পারবেন যে আমাদের পারপাসটাই হচ্ছে আমাদের শুধুমাত্র আমাদের অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হওয়ার জন্য। শুধু একটু সাথে একটা প্রশ্ন অ্যাড করি, আমি ভারতের যেমন নেগেটিভ অ্যাটিটিউডটা দেখেছেন, আবার উল্টোটা আমি দেখেছি একদম রাশিয়ান এডমিরালের বক্তব্য আমি পেয়েছি। তিনি বলেছেন যে না, এখানে তো বাংলাদেশের জন্য এমন কোনো ক্ষতি, কারো সিকিউরিটিকে থ্রেট করবে না, এটাও আমি পেয়েছি। মানে বাংলাদেশ মাসল এই যে চৌধুরী ভাই বর্ণনা করলেন যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছেন বঙ্গবন্ধু, কিন্তু আমাদের ল্যান্ড এবং মেরিটাইম বাউন্ডারি, বাংলাদেশের বাউন্ডারি ফাইনালাইজ করেছেন। এবং আমি বলি, ইন্ডিয়ার বাউন্ডারি কিন্তু ফাইনাল না, পাকিস্তানের বাউন্ডারি ফাইনাল না, ডিসপিউটেড। চীনের বাউন্ডারি ডিসপিউটেড, কিন্তু বাংলাদেশ যে কারণে শেখ হাসিনা বলতে পারছেন। আমি ওই ওবামার একটা বই আছে না, অডাসিটি অফ হোপ, শেখ হাসিনার হচ্ছে অডাসিটি অফ দি সভরেনিটি অফ দিস কান্ট্রি। তার অডাসিটিটা হচ্ছে সভরেনিটি নিয়ে, এবং উনি বলছেন যে এটা শান্তির দেশ হবে। এবং উনি কিন্তু বলতেন সুইজারল্যান্ড হবে, বঙ্গবন্ধু বলতেন, এটা শেখ হাসিনা মনে করান মাঝে মাঝে। উনি কিন্তু চাচ্ছেন, এই যে দেখেন ল্যান্ড বাউন্ডারি হয়ে গেল, মেরিটাইম বাউন্ডারি হয়ে গেল, এখন আমাদের দরকার ডেটারেন্ট শক্তি, সামর্থ্য, যুদ্ধ করার জন্য না। কিন্তু ওই বাক্যটা আপনি দেখেন কি শিহরণ, আমি অনেস্টলি বলছি, আমি শিহরিত হয়েছি এই বাক্যটা শুনে, যে আমাকে যদি কেউ আক্রমণ করে আমি যেন তার সমুচিত জবাব দিতে পারি। মা গো, আমি রিয়েলি শিহরিত। দিস ইজ হোয়াট উই নিড ফ্রম আওয়ার স্টেটসম্যান, স্টেটসপারসন। তো এই জিনিসটাই বলছি যে আমাদের এই ডেটারেন্টটা দরকার, কারণ আমাদের বাউন্ডারি তো মানে এখন নির্ধারিত হয়ে গেছে, সুতরাং আমি পাহারা দিতে পারবো। আগে তো পাহারাও দিতে পারতাম না, ডিসপিউট ছিল ভাই। আমি এখানে গেলে ওরা ওইখানে ঢুকে, উই কুডন্ট ডু এনিথিং। আরেকটু দরকার এই জন্য আরেকটু অ্যাড করি, এখানে আপনি দেখবেন সাউথ ইস্ট এশিয়াতে ইন্দোনেশিয়ার সাবমেরিন আছে, ভিয়েতনামের সাবমেরিন আছে, সিঙ্গাপুরের সাবমেরিন আছে। ইভেন কি আমার কাছে যে তথ্য আছে, আজকে আমাদের যে অনুষ্ঠানটা ছিল সেখানে বলা হচ্ছে 40টির মতো দেশের, এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছেন খুব বেশি দেশের সাবমেরিন নেই, ডেফিনেটলি নেই, বেশি দেশের সাবমেরিন নেই, কিন্তু মায়ানমারের সাবমেরিন নেই, মালয়েশিয়ার নাই, থাইল্যান্ড নাই। থাইল্যান্ড কিনছে, তারা এখন থাইল্যান্ড কিনছে, বাট সিঙ্গাপুরের আছে, ভিয়েতনামের আছে, ইন্দোনেশিয়ার আছে। এবং ইন্দোনেশিয়া তো এই যে নেভাল পাওয়ার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের নাই। আপনি যেটা বললেন, থাইল্যান্ড তো আমাদের এখান থেকে এতদিন নিয়ে যেটা করতে চেষ্টা করবে, নিজেদের প্রোটেকশন অন্যটা নিয়েই তো করবে, অন্যটা নেওয়ার জন্য লাগে না। এটা নট অনলি দি ফিশিং ইন্ট্রুডার হিসাবে, মানে থাইল্যান্ডের আর কি, এটা আমাদের যে সাবমেরিনটা এসছে, বিকজ ইটস এ ফোর্সেস অর্নামেন্ট, and ওই ornament, yes, it's a forces ornament, and force a nation should be proud. Today I tell you, হয়তো আমি এখনো কোন রিকশাওয়ালা তো পথে কাউকে পাই নাই, হয়তো জিজ্ঞেস করলে হয়তো বুঝবো যে সেও বলবে যে স্যার আমাদের তো সাবমেরিন আছে। এটা কিন্তু একটা বিরাট, আমার হয়তো টাকা পয়সা দিয়ে আপনি আমাকে ধনী গরিব, আর ভাই এটা কিন্তু শুধু নেভির না, এটা ওভারঅল আমাদের আর্মড ফোর্সেস, হ্যাঁ এটা ওভারঅল এই লেভেলটা শুধু নেভি দিয়ে বিবেচনা করা হয়। It is not only the naval property, it is the property of every individual, every citizen, even not only the forces, but আজকে আমরা যেমন একেবারে সম্মুখে এটা দেখাতে আমাদের মন, স্পেশালি আমার এত ভরে গেল, যেভাবে এটাকে মনে হলো যে আমরা তো পৃথিবীতে কি আমাদের কি ডেভেলপমেন্ট হতে পারবে না, এরকম একটা ভাব কেন হতে পারবে না, এটাতে আরো বৃদ্ধি করে দিল, এটাতে ডেভেলপমেন্ট ফার্দার আমাকে আরো অ্যাডভান্স করে দিবে। এবং মনটা টাকা পয়সা দিয়ে তো গরিব ধনী করা যায় না, মনের দিক থেকে ধনী হইতে হবে, শিক্ষার দিক থেকে ধনী হইতে হবে, শক্তির দিক থেকে ধনী হইতে হবে। যুদ্ধের সময় তো আমাদের হাতে কিছুই ছিল না, আমরা যুদ্ধ করি নাই, আমরা তো অল্প সময়ের ভিতর
ভারত আমাদেরকে হেল্প করেছে, এখানে ভারসাম্যর কোনো প্রশ্নই হবে না, বন্ধুত্ব। ভারতের সাথে কিন্তু ভালো সম্পর্ক থাকবে আমাদের, থাকতেই হবে, সামরিক সহযোগিতাও ভালো থাকবে, ভালো সম্পর্ক, যেখানে বন্ধুত্ব প্রাধান্য পাবে সেখানে ভারসাম্যর বিষয়টি আসাই না, সেখানে আস্থা, বন্ধুত্বের সাথে আস্থা আসবে। হ্যাঁ, আই মাস্ট রেসপেক্ট ইন্ডিয়া। কে আমার লিবারেশন ওয়ার, এই যে আই গট পলিটিক্যাল অ্যাসাইলাম ইন ইন্ডিয়া, India gave me political asylum in Rome, in Barcelona, Madrid. কিভাবে দিল? আমরা যখন ফ্রান্স থেকে পালিয়ে আমরা বিভিন্ন জায়গায় আটকা ছিলাম, it was India who gave me in 10 minutes time, Jagjeevan Ram and Indira Gandhi gave me political asylum, all 8 submariners. So it was, so তারা আবার যুদ্ধের সময় এই যে নেভাল কমান্ডো, এই যে লিম্পেট মাইন, এই যে ভাগীরথী নদীর ধারে আমাদের যে শিক্ষা দিল, 500 ছেলেকে তৈরি করে নিল, এরপরে আমাদেরকে যে অপারেশনে পাঠালো, এই যে আজকে শেখ হাসিনা অপারেশন জ্যাকপটের যখন উনি মেনশন করলেন, আই ওয়াজ ইন এ মুভ, ইট ওয়াজ এ গ্রেট ওয়ার্ড বিকজ ইট ওয়াজ মি, বিকজ এই অপারেশন জ্যাকপটের মেইন লিডার ওয়াজ মি। এটার উৎপত্তি, এটার মূলে, এটার জন্মে এটা আমার কন্ট্রিবিউশন আছে। সো সেই জন্য ভারত আমাদেরকে যে হেল্পটা করেছে বিশাল। সো উই হ্যাভ টু হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ নট অনলি ইন্ডিয়া, all over the world, with ইন্ডিয়ার সাথে তো আমাদের বিশাল এবং যে আমরা শেষ করব, আমরা আমাদের যে আপনি সেন্টেন্সটা শেষ করছেন যে ভারতের সাথে আমাদের বিশাল এবং বিশেষ সম্পর্ক থাকবে, কারণ ভারতই আসলে মূলত আমাদের নেইবার, ফিজিক্যালি নেইবার, এবং আমাদের মুক্তিযুদ্ধের এই সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের নৌবাহিনীর যে নবযাত্রা শুরু হলো, এই নবযাত্রার মাধ্যমে আমাদের যে বিশাল সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে আমাদের নৌবাহিনী আরো এগিয়ে যাওয়া, এইটাই চাচ্ছি, এই আশা করে আমাদের আলোচনা শেষ করছি। আমরা আবারও আমাদের অপারেশন জ্যাকপটের একজনকে পেয়ে আজকে আমরা গর্বিত বোধ করছি। আপনাদের 3 জনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। শুভরাত্রি।